দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের। জুলাই সনদ তৈরির জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলছেন আলী রিয়াজ। প্রায় 2.5 মাস পর খুলেছে কুয়েট, তবে অচল অবস্থা কাটেনি, ক্লাসে যাননি শিক্ষকরা। এবারে বিস্তারিত। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী আজ রিটটি দায়ের করেন। তিনি বলেন, উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট 2025-এর অধ্যায় 3, 4, 6, 10, 11 ও 12-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রিটে 3টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের প্রধানকে বিবাদী করা হয়েছে। তাহলে বাকি 10 ভাগ। ধন্যবাদ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে ইন্টারিম গঠন করার প্রেক্ষিতে তারা একটা রিপোর্ট জমা দিয়েছেন এবং এই রিপোর্টটি 318 পেজ বিশিষ্ট। এই রিপোর্টে জুলাই সনদ তৈরির জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন, মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আগামী 15 দিনের মধ্যে দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ হতে পারে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নিতে হবে, যাতে আগামীতে আর কখনো স্বৈরশাসন আসতে না পারে। গণ আন্দোলনের ডাকে লক্ষ লক্ষ শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐক্যমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের, আমরা সেই চেষ্টা করছি। কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। 12 দলীয় জোট গভীর মনোযোগ সহকারে, আন্তরিক অভিনিবেশ সহকারে আপনাদের সাজেশনগুলি, আপনাদের মতামতগুলি অনুধাবন করতে চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমাদের বক্তব্য বিভিন্নভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। সর্বক্ষেত্রে আমরা যে একমত হতে পেরেছি এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে একমত হয়েছি। সোমবার নয়, মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া উইং গতরাতে এই তথ্য নিশ্চিত করেছে। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। সকাল 10:30টায় অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের বরাতে রাষ্ট্রপক্ষ আজ এই সংক্রান্ত নথি আপিল বিভাগে দাখিল করেছে। রাষ্ট্রপক্ষ বলছে, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিনের নথি চাওয়া হয়েছিল, কিন্তু সিডনির বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এই নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেননি। আপিল বিভাগে তুরিন আফরোজের বাড়ি সংক্রান্ত মামলায় এসব তথ্য দাখিল করা হয়েছে। আইনজীবী সাজ্জাদ হায়দার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। প্রায় 2.5 মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, তবে ক্লাসে যোগ দেননি শিক্ষকরা।
তারা বলছেন, শিক্ষক হেনস্থাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। 18 ফেব্রুয়ারি দুপুরের সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তারা সদ্য সাবেক উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে হেনস্থা করেন বলে অভিযোগ রয়েছে। 5 আগস্টের আগের আন্দোলনে সেখানে 3 মাস পিছিয়ে গেছি। হওয়ার কথা ছিল, এবার কিছু এখনো হয়নি আর কি। ক্লাস শুরু তা আমরা আর কি বলতে পারতেছি না কি হবে। আমরা চাচ্ছি যে যদি দ্রুত ক্লাস শুরু হয়, আমরা ক্লাসে ফিরে যাই, আমাদের স্বাভাবিক জীবনে আমরা দ্রুত ফিরতে পারি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে আজ গণপদযাত্রা কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই গণপদযাত্রায় অংশ নিচ্ছেন রংপুর অঞ্চলের 5 জেলার তিস্তা পাড়ের মানুষ। এই বিষয়ে জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, গণপদযাত্রা কি শুরু হয়েছে? সবশেষ পরিস্থিতি আমাদের জানান। 3টার সময় এই গণপদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শুরু হয়নি। তবে সর্বোচ্চ প্রস্তুতি চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই গণপদযাত্রা শুরু হবে। তবে তার আগে সংক্ষিপ্ত গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট মঞ্চ করা হয়েছে। এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আন্দোলন কর্মীরা এবং যারা নেতৃস্থানীয় রয়েছেন তারা এখানে কথা বলবেন এবং তারা এই আন্দোলনে তাদের যে মূল মেসেজটা সরকারকে এবং সারা বিশ্বকে দিতে যাচ্ছেন তারা সেটি দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এর আগে 2 মাস আগে ফেব্রুয়ারিতে যে এই কর্মসূচির প্রথম অংশ যেটা শুরু হয়েছিল, ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা এবং পানি ন্যায্য হিসাবে দাবি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই দাবিগুলো নিয়ে তারা এই আন্দোলন শুরু করেছিল। আজই তার ধারাবাহিকতায় আজকে সেই গণপদযাত্রা রংপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে। এই গণপদযাত্রা মাধ্যমে আন্দোলন কর্মীরা জানিয়ে দিতে চাচ্ছেন যে এই তাদের যে দাবি তা আদায় না হওয়া পর্যন্ত তারা ধাপে ধাপে এই আন্দোলন কর্মসূচি ভবিষ্যতে আরো দিবেন। আজকে বিএনপির শীর্ষস্থানীয় নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দিবেন। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি উপস্থিত থাকবেন। এছাড়াও এই আন্দোলনের যিনি আহ্বায়ক রয়েছেন, সমন্বয়কারী রয়েছেন আসাদুল হাবিব যিনি সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় বিএনপির, তিনি এখানে এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। মূল কথা, এই নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা তিস্তা পাড়ের মানুষদের সঙ্গে নিয়ে এই পদযাত্রায় অংশ নেবেন। সেই সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও কিন্তু তারা অংশ নেবেন। সাধারণ মানুষের উপস্থিতি থাকবে, কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগেও তারা যে মেসেজটি দিয়েছেন, এবারও সরকার এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য এই আন্দোলন কর্মসূচি যে মেসেজ সেটা তারা বাস্তবায়ন করবেন, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। এই আন্দোলন কর্মসূচি থেকে এখন এই হচ্ছে সর্বশেষ অবস্থা। সুমনা, ধন্যবাদ মাহমুদুল। মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায় তারা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। সবার বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে। এ ঘটনায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেফতার করা হলো। বরিশালের বানারীপাড়া উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার সলিয়াবাগপুর ইউনিয়নের চোয়ারিপাড়া গ্রামে তালুকদার বাড়িতে গতকাল রাতে এই ডাকাতি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 3টার পর 4 জন ডাকাত মুখোশ পরে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির বাসিন্দা মেহেদি হাসান রাজ জানান, ডাকাত দল নগদ 1.5 লাখ টাকা, 18 ভরি স্বর্ণালঙ্কার, $1,500, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় তারা বাড়িতে উপস্থিত বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং তাদের মারধর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের।
জুলাই সনদ তৈরির জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলছেন আলী রিয়াজ। প্রায় 2.5 মাস পর খুলেছে কুয়েট, তবে অচল অবস্থা কাটেনি, ক্লাসে যাননি শিক্ষকরা। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।